আলোচনা করব একাদশ শ্রেণীর বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস। এই বইটি থেকে বাঙালি নৃতাত্ত্বিক পরিচয় এই অধ্যায়টি প্রথমে আলোচনা করব। বাংলাদেশের জনসাধারণের পরিচয় কোন গ্রন্থে পাওয়া যায়? বৃহদ্ধর্ম পুরাণে। বৃহদ্ধর্ম পুরাণ কোন সময়ের রচনা? খ্রিস্টীয় ত্রয়োদশ শতকের। বৃহদ্ধর্ম পুরাণ কোন দেশে রচিত হয়েছিল? রায় দেশে। বৃহদ্ধর্ম পুরাণে শূদ্রবর্ণের লোকেদের বর্ণ বিভাগ অনুযায়ী কয়টি শ্রেণীতে ভাগ করা হয়েছে? উত্তর হবে 3টি। বাঙালি ব্রাহ্মণদের সাধারণ দেহ দৈর্ঘ্য ছিল কত? মধ্যমাকৃতি। বাঙালি ব্রাহ্মণদের মাথার সাধারণ আকৃতি ছিল গোলও নয় দীর্ঘও নয়। বাঙালি ব্রাহ্মণদের সাধারণ নাকের আকৃতি ছিল তীক্ষ্ণ ও উন্নত। কায়স্থদের দেহ বৈশিষ্ট্য হলো ব্রাহ্মণদের মতো। কায়স্থ, ব্রাহ্মণ, বৈদ্য উচ্চবর্ণের লোকেদের সঙ্গে নরতত্ত্বের কি কোনো পার্থক্য আছে? না। নৃতত্ত্ববিদদের মতে ভারতীয় জনসৌধের প্রথম স্তর হলো কোনটি? নিগ্রবটুজন। নিগ্রবটুদের বসবাস কোথায় ছিল? আন্দামান। নিগ্রবটুদের দেহ ছিল ক্ষুদ্রকায়। ক্ষুদ্রকায়, কৃষ্ণাভ, ঘনশ্যাম, মাকড়সার মতো কেশ, দীর্ঘ মুন্ডাকৃতির দৈহিক আকৃতি হলো নিগ্রবটুদের। বাংলার আদিম অধিবাসীদের ভেতর যাদের প্রভাব বেশি তারা হলো আদি অস্ট্রেলীয়। ভারতের কোল, ভিল, মুন্ডারা কোন গোষ্ঠীর লোক ছিল? আদি অস্ট্রেলীয়। বেদে ও বিষ্ণু পুরাণে বর্ণিত নিষাদ দেখতে কৃষ্ণবর্ণ ও খর্বকায়। রাঢ় অঞ্চলের সাঁওতাল, মুন্ডা, মালপাহাড়ি কোন গোষ্ঠীর লোক ছিল তারা? উত্তর হবে আদি অস্ট্রেলীয়। কলিট নামকরণ হলো মধ্য ও পূর্ব ভারতের অধিবাসীদের। কলিট নামকরণ করেছেন ফন আইকনস্টেট। আইকস্টেরট সিংহলীয় অংশের অধিবাসীদের নামকরণ করেছেন ভেড্ডিট। লুসমান ও রমাপ্রসাদ চন্দ্র কোন নরগোষ্ঠীর কথা বলেছেন? অ্যালপাইন। বাংলাদেশের জন ও সংস্কৃতি শতাব্দীর পর শতাব্দী ধরে গড়ে ওঠা কোন লোকেদের কীর্তি? অ্যালপাইন ও আদি অস্ট্রেলীয়। বাংলায় ব্রাহ্মণ, কায়স্থ, বৈদ্য শ্রেণী মানুষ কোন গোষ্ঠীর? অ্যালপাইন গোষ্ঠী। ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির জনক এবং যারা পূর্বের ভারতীয় সংস্কৃতির আমূল পরিবর্তন সাধন করেছিল সেই নরগোষ্ঠী হল আদি নর্ডিক। বৈদিক সভ্যতা ও সংস্কৃতির সৃষ্টিকর্তা হলেন আদি নর্ডিক। এর পরের অংশ প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য। বঙ্গ জাতির অধ্যুষিত অঞ্চলকে কি বলা হতো? বঙ্গ। বঙ্গে জলময় দেশে যারা পূর্বাপর বাস করত তারা হলো বঙ্গ। ভারতবর্ষে অধিকাংশ দেশ নাম কোথা থেকে আগত? জাতি নাম। সৌম্য এই দেশ নামের উল্লেখ কোন মহাভাষ্যে পাওয়া যায়? পতঞ্জলির। দক্ষিণ পশ্চিমবঙ্গকে সৌম্য বলেছেন কালিদাস। বাঙালি জাতি বাংলার বাইরে কি নামে পরিচিত? গৌড়িয়া। গৌড়ী রীতি এবং গৌড়ী ভাষা বলতে কোন দেশকে নির্দেশ করে? বাঙ্গালা। বাংলাদেশে আর্য ভাষা আসার আগে এদেশের লোকেরা যে ভাষায় কথা বলতো তা হলো অস্ট্রিক ও দ্রাবিড়। অষ্টাদশ শতাব্দীর আগে সাধারণ শিক্ষিত লোকেরা কয়টি দেশীয় ভাষার নাম জানতেন? 2টি। অষ্টাদশ শতাব্দীর আগে প্রচলিত 2টি দেশীয় ভাষা হলো সংস্কৃত ও বাংলা। অষ্টাদশ শতাব্দীর আগে বাংলা ভাষাকে বলা হতো লৌকিক ভাষা। বাংলা ভাষাকে শ্রীকর নন্দী বলেছেন দেশি ভাষা। রামচন্দ্র খান বাংলা ভাষাকে বলেছেন প্রাকৃত। মাধব আচার্য বাংলা ভাষাকে বলেছেন লোকভাষা। কবি শেখর বাংলা ভাষাকে বলেছেন লৌকিক ভাষা। দৌলত কাজী বাংলা ভাষাকে বলেছেন দেশি ভাষা। ভারতচন্দ্র রায় বাংলা ভাষাকে বলেছেন ভাষা। পর্তুগিজ লেখকরা বাংলা ভাষাকে বলেছেন বেঙ্গালা। ইংরেজ লেখকরা বাংলা ভাষাকে বলেছেন বাঙালি ভাষা। 19বিংশ শতাব্দীর গোড়ার দিকে পণ্ডিত লেখকরা বাংলা ভাষাকে বলতেন গৌড়ীয় ভাষা। বিদ্যাসাগর বাংলা ভাষাকে বলতেন বাংলা। বাংলা ভাষার যে মূল ভাষা থেকে জন্ম, ভাষার ইতিহাসে তাকে বলে ইন্দো ইউরোপীয়।
ইন্দো ইউরোপীয় ভাষাভাষী ভাষাকে ভাষাতত্ত্ব বলে ভারতীয় আর্য ভাষা। ভারতীয় আর্য ভাষার দুটি ধারা হলো সংস্কৃত, পালি ও প্রাকৃত। বৈদিক ও সংস্কৃত ভাষা কোন ভাষার অন্তর্ভুক্ত? ভারতীয় আর্য ভাষা। ভারতীয় আর্য ভাষার ব্যাপ্তিকাল হলো খ্রিস্টপূর্ব 1500 থেকে 600 অব্দ। প্রাকৃত ভাষার ব্যাপ্তিকাল হলো খ্রিস্টপূর্ব 600 থেকে 600 খ্রিস্টপূর্ব 600 থেকে খ্রিস্টাব্দ 600। পালি ভাষার ব্যাপ্তিকাল হলো খ্রিস্টপূর্ব 600 খ্রিস্টাব্দ থেকে 100। পালি ভাষা কার নির্দেশে জন্ম হয়? বুদ্ধদেবের। অঞ্চলভেদে প্রাকৃত ভাষার প্রধানত কয়টি স্তর পাওয়া যায়? 4টি। কোন প্রাকৃত ছিল শিষ্টজনের ভাষা? ষোড়শ্রেণী প্রাকৃত। অপভ্রংশের ব্যাপ্তিকাল হল খ্রিস্টাব্দ 600 থেকে খ্রিস্ট 1000 অব্দ। বাংলা ভাষা কোথা থেকে এসেছে? মাগধী অপভ্রংশ থেকে। মাগধী অপভ্রংশ থেকে জন্ম হয়েছে কোন ভাষার? অসমীয়া। ওড়িয়া ভাষার জন্ম হয়েছে মাগধী অপভ্রংশ থেকে। বাংলা ভাষা সাহিত্যের প্রাচীনতম গ্রন্থ হল রঘুবংশ। বাংলা ভাষার বয়স কমপক্ষে 1000 বছর। মধ্যযুগীয় বাংলা ভাষা সাহিত্যের প্রথম নিদর্শন গ্রন্থ হল শ্রীকৃষ্ণ কীর্তন। ভারতবর্ষের পূর্বাঞ্চলে কথ্য সংস্কৃতের রূপক্রমে কোন প্রাকৃত রূপান্তরিত হয়? প্রাচ্য। প্রাচ্য প্রাকৃত ক্রমে বাংলা, বিহার, উড়িষ্যায় যে রূপ ধরেছিল তা হল প্রাচ্য অবহট্ট। প্রাচ্য অবহট্ট ক্রমে পূর্বে কোন আঞ্চলিক আধুনিক ভারতীয় আর্য ভাষায় পরিণত হয়েছিল? বাংলা, উড়িয়া। পূর্বের সমগ্র পূর্ব ভারতে গ্রামের ধর্মানুষ্ঠান রীতি পরে কোথায় দেখা যায়? পশ্চিম বাংলায়। গ্রাম্য অধিদেবতা সাধারণত দুটি ছিলেন, তারা হলেন পুরুষ দেবতা ও স্ত্রী দেবতা। পুরুষ গ্রাম্য দেবতার প্রতীক হলেন শিলাখণ্ড, স্ত্রী গ্রাম্য দেবতার প্রতীক হল ঘট। গ্রাম্য দেবতাকে উপলক্ষ করে গড়ে উঠেছিল গ্রাম্য উৎসব। পশ্চিমবঙ্গের অঞ্চল বিশেষে প্রচলিত উৎসব হল ভাদু ও টুসু। বাংলাদেশের প্রায় সর্বত্র প্রচলিত একটি উৎসব হল পোষলা। সেকালে উৎসব উপলক্ষে দু ধরনের সাহিত্য সঙ্গীতের আসরের মধ্যে একটি হলো স্থাবর, অপরটি হলো জঙ্গম। স্থাবর আসর বসত দেব মন্দিরের সামনে। জঙ্গম উৎসবকে বলা হতো যাত্রা। সেকালে নৃত্য, গীত ও অভিনয়কে একসঙ্গে বলা হতো নাট। সেকালের পাত্র নৃত্যে দেব বা মানব ভূমিকায় কি পরা হতো? মুখোশ ও সাজ। দক্ষিণ পশ্চিম বাংলায় মুখোশ ও সাজ পরে যে নৃত্য করা হয় তার নাম কি? ছৌ। প্রাকৃত অপভ্রংশ ভাষায় লেখা একটি গ্রন্থের নাম হলো প্রাকৃত পৈঙ্গল। ভারতের সমস্ত লিপি অক্ষরের আদি জননী হলেন ব্রাহ্মী লিপি। বঙ্গ শব্দের প্রাচীনতম ব্যবহার কোথায় পাওয়া যায়? ঐতরেয় ব্রাহ্মণে। বাঙালি পণ্ডিত রচিত বেনি সংহার গ্রন্থের রচয়িতা হলেন ভট্টনারায়ণ। বাঙালি লেখা প্রথম রামচরিত গ্রন্থের লেখকের নাম হলো অভিনন্দ। বৌদ্ধ ধর্মাবলম্বী বিদ্যাধর কোন গ্রন্থটির সংকলক? সুভাষিত রত্নকোষ। শ্রীধর দাস কোন গ্রন্থটির সংকলক? সদুক্তি কর্ণামৃত। অবন্ধূত কাব্যটি কে রচনা করেন? ধৈ। আর্যা সপ্তশতী গ্রন্থটি কার লেখা? গোবর্ধনাচার্য। গীত গোবিন্দ কার রচিত? জয়দেবের। অবন্ধূত কাব্যটি কোন জাতীয় কাব্য? দূত কাব্য। প্রাকৃত অপভ্রংশ ভাষায় ছন্দ নিবন্ধটির নাম হলো প্রাকৃত পৈঙ্গল। কবীন্দ্র বচন সমুচ্চয় গ্রন্থটির সংকলক হলেন পণ্ডিত বিদ্যাধর। চর্যাপদ পুঁথিটির আবিষ্কারকের নাম হলো হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাপদের টিকা সংস্কৃত ভাষায় লিখেছিলেন মুনিদত্ত। এরপরের অধ্যায় হলো মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা হলেন গোকুল চণ্ডীদাস। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কে আবিষ্কার করেন? বসন্ত রঞ্জন রায়। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিটি আবিষ্কৃত হয় কত সালে? 1909 সালে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির অপর নাম কি?
শ্রীকৃষ্ণ সন্দর্ভ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির নামকরণ করেছিলেন বসন্ত রঞ্জন রায়। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি রচিত হয় আনুমানিক কত খ্রিস্টাব্দে? 1473 থেকে 1480 আনুমানিক। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কত খণ্ডে বিভক্ত? 13টি খণ্ডে। শ্রীকৃষ্ণ কীর্তন খণ্ডটির শেষ খণ্ড হল রাধা বিরহ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কোন রসের প্রাধান্য রয়েছে? শৃঙ্গার রসে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রধান চরিত্র কয়টি? 3টি। বাংলা ভাষায় রচিত প্রথম কাহিনী কাব্যের নাম হলো শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পদ সংখ্যা হলো 418টি। এবার হচ্ছে অনুবাদ কাব্য, অর্থাৎ রামায়ণ মহাভারত ভাগবত। বাংলা ভাষায় রামায়ণের প্রথম অনুবাদক হলেন কৃত্তিবাস ওঝা। কৃত্তিবাস জন্মগ্রহণ করেন আনুমানিক 1398 খ্রিস্টাব্দে। কৃত্তিবাস জন্মগ্রহণ করেন নদিয়া জেলার ফুলিয়া গ্রামে। কৃত্তিবাস ওঝা রচিত রামায়ণটির প্রচলিত নাম হলো কৃত্তিবাসী রামায়ণ। কৃত্তিবাসী রামায়ণ গ্রন্থটি প্রথম মুদ্রিত করেন শ্রীরামপুরের খ্রিস্ট যাজকরা। এরপরে আসছি বিশ্বের ভাষা ও ভাষা পরিবার। বাকি যেগুলো থেকে গেছে অনুবাদ, তারপরে শাক্তপদাবলী, মঙ্গল কাব্য, আধুনিক সাহিত্য, এগুলো সব কিছু কিন্তু আমার আগের ভিডিওগুলোতে দেওয়া আছে, সেই জন্য সেগুলো নিয়ে আলোচনা করলাম না। এবার চলে আসছি বিশ্বের ভাষা ও ভাষা পরিবার। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। বিশ্ব ভাষা বা কৃত্রিম আন্তর্জাতিক ভাষার কথা কে প্রথম চিন্তা করেছিলেন? ডেকার্ত। দার্শনিক ডেকার্ত কোন সময় কৃত্রিম আন্তর্জাতিক ভাষার কথা ভেবেছিলেন? খ্রিস্ট 7ম শতাব্দীর প্রথমার্ধে। মনীষী স্লেয়ের যে আন্তর্জাতিক ভাষার পরিকল্পনা করেছিলেন তার নাম ছিল কি? ভোলাফুক। প্রতিষ্ঠিত বিশ্ব ভাষা বা কৃত্রিম আন্তর্জাতিক ভাষার নাম কি? এসপারান্তো। আন্তর্জাতিক ভাব বিনিময়ের জন্য একটি সহজ ভাষা হলো এসপেরান্তো। এসপেরান্তো ভাষার বানানের বৈশিষ্ট্য হলো বিধিবদ্ধ। সমস্ত ভাষারই বানানে ও উচ্চারণে কি দেখা যায়? বৈষম্য। এসপেরান্তো ভাষার বানানে ও উচ্চারণের বৈশিষ্ট্য কি দেখা যায়? বৈষম্য নেই। এসপারান্তো ভাষার ব্যাকরণগত বৈশিষ্ট্য হলো অত্যন্ত সহজ। এসপারান্তো ভাষার ব্যাকরণে মোট কয়টি নিয়ম আছে? 16টি। এসপারান্তো ভাষার পুরুষ ও বচন অনুসারে ক্রিয়ার রূপ বৈশিষ্ট্য কি? অপরিবর্তিত থাকবে। এসপেরান্তো ভাষার শব্দভাণ্ডার কত? অনেক কম। এসপেরান্তো ভাষা কি জনসাধারণের মধ্যে প্রচার লাভ করেছে? বিশেষ প্রচার পায়নি। পৃথিবীর ভাষাগুলির আদি উৎসকে বলে ভাষা বংশ। পৃথিবীর ভাষা বংশের মধ্যে রয়েছে প্রায় 4000। পৃথিবীর বিভিন্ন ভাষা বংশের মধ্যে প্রথম উল্লেখযোগ্য ভাষা হলো ইন্দো ইউরোপীয়। ইন্দো ইউরোপীয় ভাষা বংশের প্রাচীন সাহিত্য হলো সংস্কৃত। গ্রিক, লাতিন ভাষা কোন ভাষা বংশের অন্তর্গত? ইন্দো ইউরোপীয়। ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে দুটি আধুনিক ভাষা জন্ম হলো ইংরেজি ও বাংলা। ইন্দো ইউরোপীয় ভাষাভাষী মূল আর্য জাতি মূলত কোথায় ছড়িয়ে পড়েছিল? ভারতবর্ষে। ইন্দো ইউরোপীয় ভাষা থেকে কটি প্রাচীন শাখার জন্ম হয়? 10টি। ইন্দো ইউরোপীয় ভাষার একটি প্রাচীন শাখা হলো ইন্দো ইরানি। কেউ কেউ মনে করেন সমগ্র পৃথিবীর ইতিহাসে ইন্দো ইউরোপীয় ভাষা বংশে প্রাচীনতম গ্রন্থ হলো ঋগ্বেদ সংহিতা। ঋগ্বেদ সংহিতা রচিত হয়েছে আনুমানিক 1200 খ্রিস্টপূর্বাব্দ। ইন্দো ইরানীয় শাখার একটি সমৃদ্ধ ভাষা হলো বাংলা। ইংরেজি ভাষা কোন শাখা থেকে এসেছে? জার্মানি। সেমীয় উপশাখার দুটি উল্লেখযোগ্য ভাষার নাম হলো হিব্রু, আরবি। সেমীয় উপশাখার প্রাচীনতম নিদর্শন হলো বানমুখ লিপি। বাইবেলের ওল্ড টেস্টামেন্ট কোন ভাষা লেখা? হিব্রু। তেলুগু ভাষা কোন ভাষা বংশের অন্তর্গত? দ্রাবিড়। দ্রাবিড় বংশের ভাষাগুলি ভারতবর্ষের কোন অঞ্চলে প্রচলিত? দক্ষিণ ভারতে। দ্রাবিড় ভাষা বংশের অন্তর্গত একটি ভাষা যা বাংলায় প্রচলিত তা হলো মালপাহাড়ি। অস্ট্রো এশিয়াটিক শাখাটি কোন ভাষা বংশের অন্তর্গত? অস্ট্রিক। সাঁওতালি ভাষা কোন ভাষা বংশের অন্তর্গত? অস্ট্রিক ভাষা বংশের অস্ট্রো এশিয়াটিক শাখা। চীনীয়, থাই ও ভোট বর্মী এই 3টি শাখা কোন ভাষা বংশের অন্তর্গত? ভোট চীনীয়। পৃথিবীর মধ্যে কোন ভাষাভাষীর লোক সংখ্যা সবচেয়ে বেশি? চীনা। ভোট চীনীয় ভাষা বংশের অন্তর্গত ভোট বৈদিক শাখার কোন শাখা ভারতে প্রচলিত? বারো ও নাগা। আর্য জাতি ও মূল ভাষা আর্য ভাষা প্রথম রূপ লাভ করেছিল রাশিয়ার উরাল পর্বতের পাদদেশে।
আর্যরা তাদের আদি বাসস্থান থেকে আনুমানিক কত খ্রিস্টাব্দে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছিল? 2500 খ্রিস্টপূর্বাব্দে। ইন্দো ইউরোপীয় বা মূল আর্য ভাষা বংশের ভাষাগুলিকে কোন কোন গুচ্ছে ভাগ করা হয়? দুটি, শতম ও তেন্তুম। ইন্দো ইউরোপীয় ভাষার যে শাখাটি ভাগ হয়ে ভারতবর্ষে ও ইরানে প্রবেশ করেছিল সেই শাখাকে বলে ইন্দো ইরানীয়। ইন্দো ইরানীয় শাখার যে উপশাখাটি ভারতবর্ষে প্রবেশ করে তার নাম হলো আর্য ভাষা। এরপরে অধ্যায় হলো বাংলা ভাষার উদ্ভব ও ক্রম বিকাশ, ভারতে প্রচলিত ভাষা পরিবার। ভারতবর্ষে আর্যদের আগমন ঘটেছিল আনুমানিক খ্রিস্টপূর্বাব্দ 1500 অব্দ। আর্যদের ভাষাকে কি নামে অভিহিত করা হয়? ভারতীয় আর্য ভাষা। ভারতীয় আর্য ভাষাকে বিবর্তনের স্তর ভেদে কটি ভাগে ভাগ করা হয়েছে? তিনটি। ইন্দো ইরানীয় শাখার কটি ভাগ? দুটি। ভারতীয় আর্য ভাষা কোন ভাষা থেকে এসেছে? ইন্দো ইরানীয়। প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময়কাল আনুমানিক 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। প্রাচীন ভারতীয় আর্য ভাষার নামই হলো বৈদিক ভাষা। ভারতে আগত আর্যরা যে ভাষায় কথা বলতো তা হলো কথ্য বৈদিক। লেখ্য প্রাচীন ভারতীয় আর্য ভাষাকে বলা হয় ছান্দস ভাষা। কথ্য বৈদিক ভাষার কয়টি আঞ্চলিক উপভাষা রয়েছে? চারটি। প্রাচ্য, উদিচ্য, মধ্যদেশীয় এবং দাক্ষিণাত্য উপভাষাগুলি কোন ভাষার অন্তর্গত? কথ্য বৈদিক ভাষা। ছান্দস ভাষার নিদর্শন হল ঋগ্বেদ। বৈদিক ভাষার বিকৃতি রোধ করতে কোন ভাষার ব্যাকরণ রচিত হয়েছিল? সংস্কৃত ভাষায়। বৈদিক ভাষার বিকৃতি রোধে সংস্কৃত ভাষায় রচিত ব্যাকরণ রচয়িতাটির নাম হল পাণিনি। অষ্টাধ্যায়ী নামের ব্যাকরণের রচয়িতার নাম কি? পাণিনি। মধ্য ভারতীয় আর্য ভাষার সময়কাল হলো আনুমানিক 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 900 খ্রিস্টাব্দ। মধ্য ভারতীয় আর্য যুগে আর্যদের ভাষার নাম কি ছিল? পালি প্রাকৃত। মধ্য ভারতীয় আর্য ভাষার যুগগত নাম হলো প্রাকৃত। মধ্য ভারতীয় আর্য ভাষার প্রথম স্তরের প্রাকৃত ভাষার কয়টি স্তর রয়েছে? চারটি। উত্তর পশ্চিমা উপভাষা কোন ভাষার কোন স্তরের রূপ? প্রাকৃত ভাষার প্রথম স্তরের। প্রাচ্য উপভাষা কোন ভাষার কোন স্তরের রূপ? প্রাকৃত ভাষা প্রথম স্তরের। উত্তর পশ্চিমা, দক্ষিণ পশ্চিমা, প্রাচ্য মধ্যা ও প্রাচ্য উপভাষাগুলি প্রাকৃত ভাষার কোন স্তরের রূপ? প্রথম স্তরের। সৌরসেনী, মহারাষ্ট্রী, অর্ধমাগধী, মাগধী ও পৈশাচী উপভাষাগুলি প্রাকৃত ভাষার কোন স্তরের রূপ? দ্বিতীয় স্তরের। মাগধী প্রাকৃতের জন্ম হয়েছে কোন প্রাকৃত থেকে? প্রাচ্যা। সংস্কৃত নাট্যকারেরা মাগধী প্রাকৃত ভাষার ব্যবহার করেছেন অশিক্ষিত নিম্ন শ্রেণীর চরিত্রের মুখে। মাগধী প্রাকৃত থেকে জন্ম হয়েছে মাগধী অপভ্রংশ। অপভ্রংশ অবহট্টের পরে ভারতীয় আর্য ভাষার কোন যুগ শুরু হয়? তৃতীয় যুগ। ভারতীয় আর্য ভাষার তৃতীয় যুগকে বলা হয় নব্য ভারতীয় আর্য ভাষা। ভারতীয় আর্য ভাষার তৃতীয় যুগ বা নব্য ভারতীয় আর্য ভাষার স্তরের সময়কাল হলো আনুমানিক 900 খ্রিস্টাব্দ থেকে বর্তমান। বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধী অপভ্রংশ অবহট্ট থেকে। বাংলা ভাষার বিবর্তনকে মোটামুটি কয়টি ভাগে ভাগ করা যায়? তিনটি। প্রাচীন বাংলার সময়কাল আনুমানিক 900 থেকে 1200 খ্রিস্টাব্দ। প্রাচীন বাংলার নিদর্শন কোথায় রয়েছে? চর্যাগীতিতে। আনুমানিক 1200 খ্রিস্টাব্দ থেকে 1350 খ্রিস্টাব্দ সময়কালকে বলা হয় অন্ধকারাচ্ছন্ন যুগ বা পর্ব। মধ্য বাংলার সময়কাল হলো আনুমানিক 1350 খ্রিস্টাব্দ থেকে 1760 খ্রিস্টাব্দ। মধ্য বাংলা পর্বের দুটি ভাগের মধ্যে আদি মধ্য বাংলা পর্বের আনুমানিক সময়কাল হলো 1350 খ্রিস্টাব্দ থেকে 1500 খ্রিস্টাব্দ। মধ্য বাংলা পর্বের অন্তর্মধ্য বাংলা পর্বের আনুমানিক সময়কাল হলো 1500 খ্রিস্টাব্দ থেকে 1760 খ্রিস্টাব্দ। আদি মধ্য পর্বের বাংলার নিদর্শন হলো শ্রীকৃষ্ণ কীর্তন। অন্তর্মধ্য পর্বের বাংলা নিদর্শন হলো মঙ্গল কাব্য। আধুনিক বাংলার আনুমানিক সময়কাল হলো 1760 খ্রিস্টাব্দ থেকে বর্তমানকাল পর্যন্ত। আধুনিক বাংলার নিদর্শন হলো বাঙালির মুখের ভাষা। নেপালি ভাষার উদ্ভব ঘটেছে সৌরশ্রেণী প্রাকৃত অপভ্রংশ থেকে। এরপরে অধ্যায় হলো প্রাচীন লিপি ও বাংলা লিপির উদ্ভব ও বিকাশ। লিপির প্রয়োজনীয়তা কি? মুখের ভাষা লিখে রাখার জন্য। বাংলা লিপির সঙ্গে কোন লিপির মিল রয়েছে? অসমীয়া।
রোমীয় বর্ণমালায় জন্ম হয়েছে কত শতকে? সপ্তম। ভারতবর্ষের প্রাচীনতম লিপিমালা কটি? দুটি। লিপির উদ্ভব ও ক্রম বিকাশের প্রথম সোপানে কি পাওয়া যায়? আলেখ্য ও স্মারক চিত্র। লিপির উদ্ভব ও ক্রম বিকাশের দ্বিতীয় সোপানে কি পাওয়া গেছিল? চিত্রলিপি ও ভাবলিপি। লিপির উদ্ভব ও ক্রম বিকাশের তৃতীয় সোপানে কি পাওয়া যায়? শব্দলিপি। ভারতবর্ষের প্রাচীনতম একটি লিপি হল খরোষ্ঠী লিপি। আন্তর্জাতিক ধ্বনিবিজ্ঞানী সংস্থা প্রতিষ্ঠিত হয় কত সালে? 1886। আদিম স্তরে মানুষ কিভাবে মনের ভাব প্রকাশ করত? চিত্রাঙ্কন করে, অর্থাৎ ছবি এঁকে। আদিম লিপির একটি হলো গ্রন্থলিপি। অক্ষর লিপির পরবর্তী স্তরে কোন লিপির উদ্ভব ঘটেছে? ধ্বনি লিপি। চৈনিক লিপির জন্ম কোথা থেকে হয়েছে? চিত্রলিপি থেকে। ব্রাহ্মী লিপির উদ্ভব কোথা থেকে হয়েছে? ব্রাহ্মী লিপির উদ্ভব মতান্তর আছে। বঙ্গদেশে প্রাপ্ত প্রাচীনতম লিপির নাম হল মহাস্থানগড় লিপি। পূর্বাঞ্চলে কুটিল লিপির অপর নাম হল সিদ্ধমাতৃকা লিপি। হিয়েরোগ্লিফিক ছিল একটি অক্ষর লিপি। সাঁওতালি ভাষার লিপির নাম হল অলচিকি। এরপরের অধ্যায় হলো বাংলা ভাষা বৈচিত্র্য। কথ্য বাংলার উপভাষা সংখ্যা হলো 5টি। রাঢ়ী উপভাষার একটি ভৌগোলিক অঞ্চল হলো নদিয়া। বঙ্গালী উপভাষার একটি ভৌগোলিক অঞ্চল হলো বরিশাল। বরেন্দ্রী উপভাষার একটি ভৌগোলিক অঞ্চল হলো জলপাইগুড়ি। ঝাড়খণ্ডী উপভাষার একটি ভৌগোলিক অঞ্চল হলো মানভূম। কামরূপী উপভাষার একটি ভৌগোলিক অঞ্চল হলো জলপাইগুড়ি। শব্দের আদ্য অক্ষর অকার ওকার রূপে উচ্চারিত হয় যেখানে, সেটি কোন উপভাষার বৈশিষ্ট্য? রাঢ়ী উপভাষার। ওকার অকার রূপে উচ্চারিত হয় কোন উপভাষায়? ঝাড়খণ্ডী উপভাষায়। দন্তেশ ও তালব্যস্ত স্থানে হকার উচ্চারিত হয় কোন উপভাষায়? বঙ্গালী উপভাষায়। শব্দের আদিতে র হয় অ এবং অ ধ্বনি হয় র কোন উপভাষায়? বরেন্দ্রী উপভাষায়। শব্দের প্রথমে অকার আকার রূপে উচ্চারিত হয় কোন উপভাষায়? কামরূপী। কর্তৃকারক ছাড়া অন্য কারকের বহুবচনে গো বিভক্তি হয় কোন উপভাষায়? বঙ্গালী উপভাষায়। ওকার ধ্বনি উকার ধ্বনিতে রূপান্তরিত হয় কোন উপভাষায়? কামরূপী। কর্তৃকারক ছাড়া অন্য কারকের বহুবচনে দের বিভক্তি যোগ হয় কোন উপভাষায়? রাঢ়ী উপভাষায়। অল্পপ্রাণ ধ্বনিকে মহাপ্রাণ ধ্বনিতে উচ্চারিত হয় কোন উপভাষায়? ঝাড়খণ্ডী। গৌণকর্মে ক বিভক্তি হয় কোন উপভাষায়? বরেন্দ্রী। অধিকরণ কারকের বিভক্তিতে ত বিভক্তি হয় কোন উপভাষায়? বঙ্গালী। লুঙ্গি শব্দটি বাংলা ভাষায় এসেছে বর্মী ভাষা থেকে। এরপরের ভিডিওতে আমি আলোচনা করব দ্বাদশ শ্রেণী ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, শব্দার্থ তত্ত্ব। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দেবেন, তাহলে এই ধরনের ভিডিওগুলো আপনারা আগে পেয়ে যাবেন। ধন্যবাদ।